ভারতের বন্ধুত্ব নাকি দাদাগিরি? বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার গোপন ছক। একদিকে ভারত বাংলাদেশকে বলে তাদের অকৃত্রিম বন্ধু, অন্যদিকে সেই বন্ধুত্বের অন্তরায় চলে আগ্রাসন। ফারাক্কা বাদ দিয়ে প্রাণী প্রত্যাহার, তিস্তার চুক্তি নিয়ে গড়িমসি, সীমান্তে নির্বিচারে হত্যা, পুশব্যাক, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান। এসব কি নিছকই কোনো কাকতালীয় ঘটনা, না এর পেছনে রয়েছে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার ভারতের কোনো সুদূর প্রসারী পরিকল্পনা? আজকের এই পরেও আমরা অনুচরণ করব ভারতের সেই দ্বিমুখী নীতি এবং এর প্রভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যে হুমকি তৈরি হচ্ছে তার আদ্যপান্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আখণ্ড ভারত নির্মাণের নেপথ্যে ভারতের কৌশল নিয়ে আমাদের বিশেষ সিরিজের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ জাকিউল আলম ভুইয়া। আন্তর্জাতিক সম্পর্ক সেটা এমনই এক জটিল সমীকরণ যেখানে বন্ধুত্বের শব্দটির মোড়কে অনেক স্বার্থ নিহিত থাকে। ভারত ও বাংলাদেশের বন্ধুত্বকে বলা হয় ঐতিহাসিক এবং অকৃত্রিম। সেটা বলি আমরা সাধারণত আখ্যায়িত করে থাকি। কিন্তু আমাদের পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে যে আবেগ দিয়ে ভারতকে আমরা বন্ধু হিসাবে মেনে নেওয়ার চেষ্টা করি বা বন্ধু বলে মনে করি, সেটা ভারত করছে কিনা সেটি একটু দেখা দরকার। এই ভারত বাংলাদেশ বন্ধুত্ব শব্দ বা অকৃত্রিম, ঐতিহাসিক শব্দগুলো, বিশেষণগুলো আমরা ব্যবহার করে যে সম্পর্কটা এগিয়ে নিতে চাই বা এগিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সেখানে কিছু কিছু ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে যে পদক্ষেপ, সেই পদক্ষেপ বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, যা ভারতের তথাকথিত বন্ধুত্বের মুখোশ উন্মোচন করে দেয়। আমরা কি দেখব কিভাবে পানি, সীমান্ত, কূটনীতি, এমনকি ভিসা ব্যবস্থা ব্যবহার করে ভারত বাংলাদেশকে তার আঞ্চলিক প্রভাব বলয়ের মধ্যে রেখে একটি করদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। প্রথমে যদি আমরা আসি, গত পর্বে আমরা এই বিষয়টি আলোচনা করেছি, কিছুটা ধারণা দিয়েছি আমরা, সেটা হচ্ছে যে ভারত এই অঞ্চলে তার প্রভাব বিস্তারের জন্য পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এবং আমরা জানি শুধু বাংলাদেশ না, বাংলাদেশের পাশে যে রাষ্ট্রগুলো আছে, পাকিস্তান, নেপাল, ভুটান, এই রাষ্ট্রগুলোর কেউ এই পানিকে একটা অস্ত্র হিসেবে সে ব্যবহার করে এই রাষ্ট্রগুলোর উপর তার প্রভাব বা বিস্তার করার যে কৌশল, সেটা সে ব্যবহার করে যাচ্ছে। তবে এক্ষেত্রে বাংলাদেশের বিষয়টা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় 54টি অভিন্ন নদী রয়েছে, যার অধিকাংশই বা সবগুলোই উৎপত্তিস্থল হচ্ছে ভারত। এবং আমাদের যে নদীগুলোর পানি, যে প্রবাহ, সেটা ইচ্ছে করলেই কিন্তু ভারত সেটা নিয়ন্ত্রণ করতে পারে এবং সেটা আটকে দিতে পারে। এবং এক্ষেত্রে ঘটনা ঘটেছে তাই, এই পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি মরুভূমির দেশ হিসাবে
তৈরি করার জন্য, মরুভূমি হিসেবে উপস্থাপন করার জন্য ভারত সুদীর্ঘ প্রসারী একটি পরিকল্পনা হাতে নিয়ে ধাপে ধাপে এগোচ্ছে। বাংলাদেশের জীবন রেখা বলা হয় নদীগুলোকে, কারণ আমরা জানি আমাদের এই বাংলাদেশের যে 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষ আমরা বলে থাকি, তার অধিকাংশই আমরা গ্রামে বসবাস করি। আমাদের মানুষগুলোর প্রায় 85% লোক কৃষির উপর নির্ভরশীল, আর এই কৃষিকে প্রাণ দিয়ে থাকে এই নদীগুলো, যার উৎস হচ্ছে ভারতে। আমরা গত পর্বে কথা বলেছিলাম, আমরা দেখিয়েছি যে গঙ্গা ওয়াটার ট্রিটি, যে ট্রিটিটি 1996 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পন্ন হয়েছিল, এবং এই চুক্তিটির শেষ হতে যাচ্ছে 2026 সালে এসে। এখন যদিও চুক্তি করা হয়েছিল, কিন্তু সেই চুক্তি ভারত মেনে চলেনি। ভারত তার ইচ্ছাধীনভাবে সে পানিকে সে প্রত্যাহার করে নিয়েছে, এবং আমরা দেখেছি যে ভারত এই গঙ্গার পানি প্রত্যাহারের জন্য একটি ফারাক্কা ব্যারেজ নির্মাণ করেছে। এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করার মাধ্যমে, যেখানে প্রথম বাংলাদেশ আশ্বস্ত করেছিল এই ব্যারেজটি উদ্বোধন করে তারা 41 দিনের জন্য তারা সেটা পরীক্ষামূলকভাবে দেখবে আসলে সেখানে কোনো প্রভাব পড়ে কিনা, কিন্তু ভারতের সেই 41 দিন আর কখনো শেষ হয়নি, এখনো চলছে সেই ফারাক্কার কার্যক্রম। এই ফারাক্কা বাঁধ দিয়ে ভারত গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহার করে নেয়, ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, প্রায় পুরো অঞ্চল জুড়ে এক বিশাল বিভীষিকাময় অবস্থা বিরাজ করে। এর প্রভাবে প্রায় 6 কোটি লোক প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষয়ক্ষতির শিকার হয়, এবং বাংলাদেশের প্রায় 12টি জেলা এই ফারাক্কা বাঁধের প্রভাবে পড়ে, এবং বিভিন্ন পরিসংখ্যান যেটা বলে থাকে সেটা হচ্ছে যে প্রায় $3 বিলিয়ন মতো বাংলাদেশের সেই আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে এই ব্যারেজের কারণে। এবং এই ব্যারেজ দেওয়ার কারণে পানি বিশেষজ্ঞরা যেটা মতামত দিচ্ছে, সেটা হচ্ছে 65% পানির যে প্রবাহ সেটা কমে গেছে। এই যে ভারত একতরফাভাবে ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গার পানিকে প্রত্যাহার করে নিল, বাংলাদেশের 6 কোটি মানুষের জীবনকে বিপদাপন্ন, তাদের কৃষিকে ক্ষতিগ্রস্ত করল। 12টি উর্বর জেলার উর্বরতা নষ্ট করে দিয়ে আমাদের কৃষিকে ধ্বংস করে দিল, ধ্বংস করে দেওয়ার চেষ্টা এখনো অব্যাহত রেখেছে। যে বাঁধ দিয়ে ভারত পানির প্রবাহ 65% কমিয়ে দিয়েছে, অথচ এই গঙ্গার পানি, এই নদী, এই নালা, এই পানি প্রবাহ একসময় আমাদের জীবিকা দিয়েছে, জীবন দিয়েছে, মৎস্যের উৎস হিসেবে কাজ করেছে, আমাদের পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী সাক্ষ্য রেখে চলেছিল। অথচ আজ যদি আমরা সেই গঙ্গার প্রবাহের দিকে তাকাই, একদিকে যেমন ওই জেলাগুলো মরুময় হচ্ছে, অন্যদিকে তেমনি এর প্রভাব পড়ছে আমাদের নদী বন্দরগুলোতে। নদীমাতৃক এই বাংলাদেশের নৌ পরিবহন খাতে, আমাদের মৎস্য উৎপাদনে, আমাদের কৃষি উৎপাদনে। এখন আমরা যদি দেখি যে আসলে আমরা বলে থাকি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র,
আমরা বলি যে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, আমরা বলি আমাদের সম্পর্ক অকৃত্রিম, এবং আমাদের দেশে আমাদের অনেক মানুষ, অনেক ইভেন অনেক শিক্ষিত বুদ্ধিজীবীরা এই কথাগুলো অকপটে বলে যায়, না বুঝে না শুনে, ইতিহাস না ঘেঁটে। ভারতের যে প্রত্যেকটি কার্যকলাপ, প্রত্যেকটি পদক্ষেপ, সেগুলি বিচার বিশ্লেষণ না করে আমরা কথায় কথায় সেই 1971 সালের উদাহরণ দিয়ে বলি যে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। হ্যাঁ, অবশ্যই সহযোগিতা করেছে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এক্ষেত্রে আমরা কখনো কার্পণ্য বোধ করব না। তাদের সম্মানটুকু তো আমরা অবশ্যই দেখাবো। কিন্তু তার অর্থ এই নয় যে তারা একসময় আমাদেরকে কিছু সময়ের জন্য সহযোগিতা করার কারণে আমাদের লক্ষ কোটি মানুষকে তারা মৃত্যুর দিকে ঠেলে দিবে। আমাদের উর্বর বাংলাদেশকে তারা মরুভূমিতে পরিণত করবে। আমাদের এই নদীমাতৃক দেশকে তারা নদী শূন্য করে দেবে, পানি শূন্য করে দেবে। আমাদের জীবিকাকে তারা ধ্বংস করে দেবে। একটি দেশ যখন একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বিমান হামলা চালায়, ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে, তারা টার্গেট করে সেখানে তারা আক্রমণ চালায়। সেখানে কিছু সামরিক স্থাপনা ধ্বংস হয়, সাথে কিছু মানুষের মৃত্যু ঘটে। কিন্তু এই যে পানির মাধ্যমে যে আক্রমণ, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার মাধ্যমে যে ক্ষতি, সেটা তো সুদূর প্রসারী। আজকে কোটি কোটি মানুষের জীবন আজ বিপন্ন, প্রকৃতি তার প্রাণ হারিয়েছে, মানুষজন তার জীবিকা হারাচ্ছে। অথচ আমরা জানি না এই গঙ্গা ওয়াটার ট্রিটি যেহেতু 2026 সালের শেষ হতে যাচ্ছে, পরবর্তী চুক্তিটা কি ধরনের হয়, সেখানে ভারতের মনোভাব, তাদের বন্ধুত্ব আচরণ কিভাবে তারা দেখায়, আমরা সে অপেক্ষায় থাকি। শুধু এখানেই শেষ না, আমরা যদি আবার তিস্তার দিকে আসি, যে তিস্তা উত্তরাঞ্চলের বহু মানুষকে বিপদে ঠেলে দিয়েছে, বহু ফসলের ভূমিকে মরুময় করে তুলছে। সেই তিস্তার পানি প্রবাহ নিয়ে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছে একটি চুক্তিতে পৌঁছার জন্য, কিন্তু সেখানেও ভারতের গড়িমসি করা হবে, করা হচ্ছে, করছি। বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি, বিভিন্ন ধরনের বক্তব্য, তাদের সরকার প্রধানের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি, সবকিছু আমরা দেখেছি, কিন্তু আজ অবধি সেই তাদের প্রতিশ্রুতির কোনো প্রতিফলন আমরা বাস্তবে দেখছি না। এই চুক্তি হবে হচ্ছে বলে বছরের পর বছর চলে আসে, এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে শুষ্ক মৌসুমে ভারত একতরফাভাবে তিস্তার পুরো পুরো পানিটি তারা প্রত্যাহার করে নেয়, এবং উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষকে, লাখ লাখ কৃষিজীবী মানুষকে তারা বিপদের মুখে ঠেলে দেয়। সেখানেও তিস্তা নিয়ে বিশেষ বড় বড় যারা বিশেষজ্ঞ, যারা এই বিষয়ে জ্ঞান রাখেন, যারা এই বিষয়গুলোকে নিয়ে ভাবেন, গবেষণা করেন, সেখানেও যেটা দেখানো হয়েছে যে এই তিস্তা শুষ্ক মৌসুমে যে ভারত পানি প্রত্যাহার করে নিচ্ছে, এর মাধ্যমে প্রায় 1 কোটি মানুষের জীবনের উপরে প্রভাব পড়ছে, আমাদের খাদ্য উৎপাদনে প্রভাব পড়ছে, এবং এই তিস্তা পানি প্রত্যাহারের কারণে প্রায় 90,000 মানুষ ইতিমধ্যে গৃহহীন হয়ে গেছে, এবং ওই অঞ্চলের প্রায় 14% আবাদযোগ্য জমি সেটা ধ্বংস হয়ে গেছে, অথবা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। এখন যদি আমরা বলি এই গঙ্গার পানি এবং তিস্তার পানি নিয়ে ভারতের দুটো নদীরই আমি উদাহরণ এখানে নিয়ে আসলাম, বাকিগুলো আপাতত বাদ রেখেই কথা বলছি। এই দুটো নদীর যে প্রভাব বাংলাদেশে, আমাদের 18 কোটি 20 কোটি মানুষের জীবনাচারে যে প্রভাব বিস্তার করছে,
কোটি কোটি মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে, ক্ষতির শিকার হচ্ছে, তারপরেও কি আমরা ভারতকে আমাদের অকৃত্রিম এবং ঐতিহাসিক বন্ধুত্বের কথা ভাবতে পারি? হ্যাঁ, আমরা চাই সে বন্ধুত্ব। অবশ্যই আমরা সে বন্ধুত্ব রক্ষা করতে চাই। কিন্তু একটি রাষ্ট্রের যখন এ ধরনের আচরণ হয়, একটি রাষ্ট্রের যখন সেই বড় ভাই সুলভ মনোভাব সে দেখাতে চেষ্টা করে, তার ভিতরে যখন একটি গভীর স্বপ্ন থাকে যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে আমি করদ রাজ্যে পরিণত করব, আমি এখানে আখণ্ড ভারত নির্মাণ করব, আমি বার্মা থেকে সেই আফগানিস্তান পর্যন্ত সেই মৌর্য যুগের ফিরে যাব, সেই গুপ্ত যুগে ফিরে যাব, তখন তো আমার এই বন্ধুত্বের আড়ালে থাকে আমার স্বার্থ, আমার সুদূর সুদূর পরিকল্পনার কোনো গোপন নকশা। এবং সেই নকশার মাধ্যমে কিন্তু ধীরে 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 এই বৃহৎ ভারত রাষ্ট্রটি আমাদের মতো এই ক্ষুদ্র বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো আছে তার উপর এই প্রভাব, এই প্রতিপত্তি, এই অমানবিকতা সে দেখিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। আমরা প্রত্যাশা করি যে অবশ্যই ভারতের জনগণ আমাদের শত্রু নয়, ভারতের সরকার আমাদের শত্রু নয়। আমরা চাই তাদের মধ্যে সেই মানবিক ভূতটুকু তৈরি হোক, তারা এগিয়ে আসুক, তারা আমাদের ন্যায্য পানের হিস্সাটুকু দিয়ে দিক। তা তিস্তার ক্ষেত্রেও তারা এগিয়ে আসুক, সেখানে একটি চুক্তি হোক, যে চুক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ এই পানি ব্যবহারে সমান সুযোগ পাবে, ন্যায্যতা পাবে, যেখানে শুধু মানুষগুলো নয়, এই অঞ্চলের প্রকৃতি রক্ষা পেতে পারে, এই অঞ্চলের জীববৈচিত্র্যের যে বিরূপ প্রভাব, সেটা থেকে আমরা সবাই বাঁচতে পারি, এখানে প্রাণীজ সম্পদ, সেই সম্পদগুলো রক্ষা পেতে পারে। ভারত যদি সেই লক্ষ্যে সেভাবে এগিয়ে আসে তাহলে তো সেটা সম্ভব। কিন্তু তার ভিতরে যদি সেই আখণ্ড ভারত তৈরির সেই পরিকল্পনা থাকে, মৌর্য যুগে ফিরে যাওয়ার স্বপ্ন দেখে, গুপ্ত যুগে ফিরে যাওয়ার স্বপ্ন দেখে, তখন তো সেটা আর হয়ে উঠবে না। এবং এই ভারতের যে আচরণ, ইদানিংকার যে তাদের যে কথাবার্তা, তাদের সরকার প্রধানের যে প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি রক্ষা না করার যে রেওয়াজ, রেওয়াজ কিন্তু আমাদের আসলে সে কথা বলে না যে আসলে ভারত আমাদের নিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে, হাতে হাত রেখে সামনে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। শুধু তাই নয়, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং কোনো প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক যদি কোনো প্রতিবেশী রাষ্ট্রে যায় এবং সেখানে যদি তারা থেকে যায়, সেক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক একটি নীতিমালা আছে সেই নাগরিকগুলোকে তার দেশে ফেরত পাঠানোর। কিন্তু ইদানিং আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে ভারত পুশব্যাক করার নামে তাদের কিছু রাষ্ট্রহীন নাগরিককে, সেটা আমরা বিগত পর্বগুলোতে আমরা কথা বলেছি, তারা কিভাবে নাগরিকদেরকে রাষ্ট্রহীন করার চেষ্টা করছে। তারা এনআরসি অ্যাক্ট করেছে, বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে তারা মানুষকে তারা রাষ্ট্রহীন করছে, তাদের নাগরিকদেরকে তারা তারা দেশহীন নাগরিক হিসেবে তারা চিহ্নিত করছে। এই যে সিএ, এনআরসি, এই জাতীয় যে অ্যাক্টগুলো আছে, সেই অ্যাক্টগুলোর মাধ্যমে যখন এই নাগরিকরা রাষ্ট্রহীন হয়ে যায় এবং তাদের যখন ধর্ম হয় মুসলমান এবং তাদের ভাষা হয় যখন বাংলা, তখন তাদেরকে বলা হয় তারা বাংলাদেশের নাগরিক। অথচ ভারতের প্রচুর
বাঙালি মুসলিম আছে যারা শত সহস্র বছর ধরে ভারতে তাদের বাসস্থান, তাদের পূর্বপুরুষ কোনোদিনও বাংলাদেশে আসেন। সেই নাগরিকগুলোকে, সেই মানুষগুলোকে যখন তার ধর্ম হয় ইসলাম, তার ভাষা হয় যখন বাংলা, তখন তাকে বলা হয় সে বাঙালি। এবং তাদেরকে পুশব্যাকের মাধ্যমে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবজ্ঞা করে কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে ঢুকিয়ে দেয় এবং সেই চেষ্টা অনবরত করে যাচ্ছে, এখনো করছে। অথচ অথচ আমরা বলি যে ভারত থেকে বলা হয় যে বাংলাদেশ আমাদের অকৃত্রিম বন্ধু, আমাদের সম্পর্ক ঐতিহাসিক। এই যে কিছুদিন আগে দীনেশ ত্রিবেদী যখন বাংলাদেশে আসলেন ভারতের রাষ্ট্রদূত হয়ে, তখন তার মুখ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি। বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা, তাদের আবেগ, তাদের 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 যে মনোভাব, তারা দেখাতে চায় যে তাদের যে কত ভালোবাসা রয়েছে আমাদের জন্য। অথচ আমরা যখন আমাদের দিকে তাকাই, আমাদের নদীগুলোর দিকে তাকাই, আমাদের সীমান্তের দিকে তাকাই, আমরা যখন পুশব্যাকের দৃশ্যগুলো দেখতে পাই পত্রিকার পাতায়, তখন আমরা বুঝতে পারি তাদের মুখের কথা, মুখের ভাষা এবং বাস্তব আচরণে কতটা ফারাক। তারপরেও আমরা বলি যে আমাদের বন্ধুত্ব ঐতিহাসিক এবং আমাদের সম্পর্ক বন্ধুত্ব অকৃত্রিম এবং সম্পর্ক ঐতিহাসিক। এটা বলতে চাই। আমরা চাই যে এই বিষয়টার অবসান হবে, হোক, আজ হোক কাল হোক, আমাদের মধ্যে একটি শুভ বুদ্ধির উদয় হোক, যাতে করে আমরা পরস্পর প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি। যদি কোনো নাগরিক তাদের দেশে, আমাদের দেশ বাংলাদেশের নাগরিক ঢুকে থাকে, অবশ্যই তারা তালিকা করে আন্তর্জাতিক যে বিধি আছে সেই বিধি অনুযায়ী সেটা অবশ্যই তারা ফেরত পাঠাবে। এটি স্বাভাবিক। আমার দেশের কোনো নাগরিক যদি ভারতের নাগরিক আমার দেশে আসে, অবশ্যই আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আমরা ফেরত পাঠাবো, আমরা উপস্থাপন করব। এটাই হওয়া উচিত। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখছি না। কারণটা হচ্ছে এক সেই কারণ তারা বাংলাদেশের নাগরিক না, তারা ভারতের নাগরিক। তারা জোর করে, তারা বাঙালি হওয়াতে, তারা মুসলমান হওয়াতে তাদেরকে বাংলাদেশে পাঠাতে চাচ্ছে। এটি হচ্ছে প্রকৃত ঘটনা। তারপর আরেকটা বিষয় যদি আমরা দেখি যে আমরা গত কয়েক দশকে আমাদের যে বাংলাদেশ যে কয়েকটি খাতে সবচেয়ে বিপর্যয়ে নেমে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা খাত। এবং একটি সুদীর্ঘ চক্রের মাধ্যমে, সুদীর্ঘ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের মানুষগুলোকে ভারতমুখী করা হয়েছে। এবং এই বাংলাদেশের হাজার হাজার লক্ষ মানুষ বলা যায় যারা প্রতি বছর ভারতে চিকিৎসার জন্য যায় এবং ভারত নির্ভর হয়ে গেছে। এটি স্বাভাবিক, কারণ আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা ওইভাবে গড়ে ওঠেনি, গড়ে উঠতে দেওয়া হয়নি। সেভাবে উদ্যোগের অভাব ছিল বা উদ্যোগে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে বাধা ছিল, বাধা তৈরি করা হয়েছে। কিন্তু যখনই আমরা দেখলাম যে নির্বাচনোত্তর কিছু সময় যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সরকারের মধ্যে একটু তিক্ততা, একটু শীতলতা, তখন হঠাৎ করেই ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিল। পরবর্তী পর্যায়ে যখন ভিসা আবার শুরু হলো, সেখানে দেখা গেল এমন ধরনের বাউন্ডারি, এমন ধরনের প্রতিবন্ধকতা, যাতে করে একটা হয়রানির মতো, যাতে করে সহজে সেই ভিসাটা পাওয়া না যায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে একটি দেশের জনগণকে আটকে দেয়া। যে ভারতের সাথে আমাদের অনেকগুলো সম্পর্ক আছে। আমরা সার্কের সদস্য, আমরা BBIN এর সদস্য, আমরা বিসিমটেকের সদস্য, আমরা প্রতিবেশী রাষ্ট্র। আমাদের মধ্যে অনেকগুলো চুক্তি আছে, সমঝোতা স্মারক আছে। সমস্ত চুক্তি, সমস্ত সমঝোতা স্মারককে উপেক্ষা করে, সমস্ত মানবতাকে বিসর্জন দিয়ে
আমরা যখন কারো চিকিৎসার জন্য ভিসা আটকে দেওয়া হয়, তখন সেটা অবশ্যই বন্ধুত্বের প্রকাশ বলা যাবে না। অবশ্যই সেটা বন্ধুত্বের কোনো আচরণের মধ্যে সেটা পড়বে না। এটা হচ্ছে এক ধরনের নৃশংসতা, এটা হচ্ছে এক ধরনের অমানবিকতা। কিন্তু সেটা কিন্তু ভারতের কাছ থেকে আমরা পাচ্ছি, এবং আমরা লক্ষ্য করেছি যে এই সুযোগটাকে তারা কাজে লাগে কাজে লাগাতে চাচ্ছে এই জন্য যে তারা আমাদের এখানে প্রভাব বিস্তার করতে চায়। তাদের কিছু আইডিওলজি, একটা চাপ সৃষ্টি করে আমাদেরকে দুর্বল করে আমাদের উপর চাপিয়ে দিতে চায়। সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যে বাংলাদেশের বিকল্প পথ খোঁজার চেষ্টা করেছে। বাংলাদেশ ইতিমধ্যেই চীনের সাথে কতগুলো হসপিটাল নির্মাণের জন্য কতগুলো চুক্তি করেছে এর বিকল্প হিসাবে। যখন আমাদের দেশের স্টুডেন্টগুলো ইউরোপের অনেক রাষ্ট্রের দূতাবাস আমাদের বাংলাদেশে ছিল, আমাদের ভারত সেটা নিয়ন্ত্রণ করতো, কিন্তু ভারত যখন হঠাৎ করে ভিসা বন্ধ করে দেওয়া হলে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী বিপদে পড়ে গেল। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক উদ্যোগের কারণে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে পরবর্তী পর্যায়ে ইউরোপের অনেকগুলো দেশের ভিসা বাংলাদেশ থেকেই করার মতো একটা সুযোগ তৈরি হয়েছে বা হওয়ার চেষ্টা চলছে। যাই হোক, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে বলে থাকি যে আমরা অকৃত্রিম বন্ধু, আমাদের সম্পর্ক ঐতিহাসিক, এটা তো সেটার প্রমাণ করছে না। তো এই যে পানির গঙ্গা, গঙ্গা থেকে ফারাক্কা, সীমান্ত থেকে ভিসা নীতি, সকল দিকে যদি আমরা তাকাই, যেদিকেই তাকাই না কেন, আর অনেক বিষয় আছে আচ্ছা আলোচনা করা। সব বিষয় তো আসলে এই ভিডিওতে প্রকাশ করা সম্ভব হয় না, কারণ আমাদের অবশ্যই সীমাবদ্ধতা থাকে সময়ের, সুযোগে। এভাবে যদি প্রত্যেকটি খাতকে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি, সেখানে দেখতে পাবো কোনো না কোনো একটি সুদূর প্রসারী পরিকল্পনার ভিতরে আমরা একটি অংশ মাত্র। এখানে ভারত চাচ্ছে যে তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তার করদ রাজ্যে পরিণত হোক। তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের অর্থনীতি, তাদের বাণিজ্য, তাদের পররাষ্ট্রনীতি, সবকিছুই তাদের মতো করে হোক। আবারও একটা উদাহরণ আমি নিয়ে আসছি যে ভারত আসলে আমাদের বন্ধুত্বের যে উদাহরণ, সেক্ষেত্রে আরেকটি বিষয় যেটা গত পর্ব উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতিতে যখন দেখা যায় যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক বলয়ে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়। আসলে তো বন্ধুরাষ্ট্র পক্ষে অবস্থান নেবে। এই যে গেল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন, সেখানে আমরা কি লক্ষ্য করলাম? দুইজন প্রার্থী, একজন হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, অন্যদিকে হচ্ছে সাইপ্রাসের একজন কূটনীতিক। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই যদি বাংলাদেশের বন্ধু হয়ে থাকে, বা আমরা যদি আমাদের ঐতিহাসিক বন্ধুত্বের কথা বলি, ঐতিহাসিক সম্পর্কের কথা বলি, সেক্ষেত্রে ভারত অবশ্যই আমাদের পাশে থাকবে, আমাদের জন্য প্রচারণা চালাবে, এটি স্বাভাবিক। কিন্তু যেটা গণমাধ্যমে খবর বেরিয়েছে, যেটা প্রকাশিত হয়েছে, ভারতের অবস্থান বাংলাদেশের বিরুদ্ধে। ভারত চায় না যে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের নেতৃত্ব গড়ে উঠুক, বাংলাদেশের কণ্ঠস্বর বেজে উঠুক। এটা কখনো ভারত চায় না। কারণ এটা যদি হয় তাহলে তো ভারতের সেই আখণ্ড ভারত নির্মাণ করা সহজ হবে না, তখন তো কঠিন হয়ে যাবে। কিন্তু আমাদের সৌভাগ্য যে এই নির্বাচনে বাংলাদেশ সফল হয়েছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান পেয়েছে ৯৯ ভোট এবং সাইপ্রাসের কূটনীতি পেয়েছিল ৯১ ভোট। তো যাই হোক, এরকম ভাবে আরো অনেকগুলো বিষয় আসে যেগুলো আমরা আসলে দেখাতে পারি বা দেখতে পারি বা আমাদের দেখা উচিত, যে কোথায় আসলে আমাদের ঘাটতি, আমাদের ঘাটতিটা কোথায়। আসুন আমরা আমাদের সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে নিয়ে যাই, শুধু কথায় নয়, কাজে।
এর প্রতিফলন দেখতে চায় এই অঞ্চলের মানুষগুলো। শুধু বাংলাদেশ নয়, আমাদের এই অঞ্চলের প্রত্যেকটি রাষ্ট্রের মানুষ আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের মধ্যে সম্প্রীতির, ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠবে। আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল হব। আমরা স্যারকে আবার উজ্জীবিত করব। আমরা ভিভিএনকে আরো সম্প্রসারিত করব। আমরা বিসেমটেক সেটাকেও আমরা আমাদের সম্পর্ক উন্নয়নে আমরা কাজে লাগাবো। তাহলে হয়তোবা আমরা একদিন এই অঞ্চলের মানুষগুলোকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। একসময় যে এই ভারতবর্ষ যে সভ্যতার বার্তা দিয়েছিল সমগ্র বিশ্বকে, এখানকার সম্পদরাজি, এখানকার প্রকৃতি, এখানকার নদী, এখানকার এই সুশীতল ছায়া, এই শ্যামল প্রান্তর একসময় সারা বিশ্বকে যেমন আকৃষ্ট করেছিল, আসুন আমরা আবার সেই সেই জায়গায় ফিরে যাই। আমরা বিভিন্ন রাষ্ট্রে ভাগ হয়ে থাকব, আমরা আমাদের মতো স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীন সংস্কৃতি বেড়ে উঠব, ধর্মচর্চা করব, ভাষার সমৃদ্ধি ঘটাবো, কিন্তু আমরা কখনো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের উপর অযাচিত হস্তক্ষেপ করব না। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে আমরা কোনো বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করব না। আমরা কোনো দ্বিমুখী নীতির কারো উপর দেখাবো না। তাহলেই হয়তো আমাদের মধ্যে যে কথাটা বলে থাকি আমরা, যে ঐতিহাসিক সম্পর্ক, অকৃত্রিম বন্ধুত্ব, সেটা সত্য হবে। বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।